সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম বর্ষ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহুরুল হক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে আমাদের আলোচ্য বিষয় হল কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড প্রডিউসার দ্বিতীয় অধ্যায়ের ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তিক উপযোগ বিধি। তো প্রান্তিক উপযোগ বিধি এই তত্ত্বটা আলোচনার পূর্বে উপযোগ বলতে আমরা কি বুঝি এবং প্রান্তিক উপযোগটা কি সে সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখছিলাম কি যে উপযোগটা কি, বস্তুগত বা অবস্তুগত দ্রব্য সেবার মধ্যে অভাব পূরণের যে ক্ষমতা থাকে সেটাকে উপযোগ বলে। আর প্রান্তিক উপযোগটা কি জিনিস? কোন দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করলে মোট উপযোগ যতটুকু বাড়ে সেটা হলো প্রান্তিক উপযোগ। তো চলো আজকে আলোচনায় আসা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, যেটাকে বাংলায় বলা হচ্ছে প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। 1890 সালে অধ্যাপক মার্শাল তার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স নামক গ্রন্থে এই তত্ত্বটি প্রচার করেন। তত্ত্বটির মূল বক্তব্য এরূপ যে কোনো দ্রব্য একটা নির্দিষ্ট সময়ে ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। এটাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নামে পরিচিত। কি বললাম? কোনো একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমে কমে আসছে। একে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো এই বিধিটি কার্যকরী হবে কয়েকটি শর্তের মাধ্যমে। কয়েকটি শর্ত থাকবে এখানে। শর্তগুলো হলো ভোগ্য দ্রব্যের একক সংখ্যায় পরিবর্তিত, দ্বিতীয়টি হলো ভোক্তার আয়, রুচি এবং পছন্দ স্থির থাকা লাগবে, তৃতীয় নির্দিষ্ট সময় বিবেচ্য অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোগ হতে হবে। এরূপ যদি হয় যে আজ একটি দ্রব্য ভোগ করতেছ এবং এক সপ্তাহ পরে একটি দ্রব্য ভোগ করতেছ, এরূপ হলে এই বিধিটি কার্যকরী হবে না। চতুর্থ হলো ভোগ্যদ্রব্যের প্রতিটি একক একই গুণ সম্পন্ন বা সমজাতীয় হতে হবে। পঞ্চম হলো ভোগ্যদ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত হতে হবে। ষষ্ঠ হলো বিকল্প ও পরিপূরক দ্রব্যের অর্থাৎ যে দ্রব্যটি আমরা ভোগ করতেছি এই দ্রব্যের বিকল্প ও পরিপূরক দ্রব্যের দাম স্থির থাকা লাগবে। আর সপ্তমত অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে। এই অনুমিত শর্তের গুলো থাকলে কোনো দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগগুলো ক্রমশই কমতে থাকবে। এটি অধ্যাপক মার্শাল তার তত্ত্বে ব্যাখ্যা করেছেন। বিষয়টা এরূপ, আমরা একটা গাণিতিক ছকে দেখতে পারি। গাণিতিক ছকে আমরা লক্ষ্য করব যে প্রথম একক ভোগের পরিমাণ, প্রথম একক মোট উপযোগ পেলাম 3 টাকার সমান। এখানে প্রান্তিক উপযোগ হলো 3 টাকার সমান। আচ্ছা, ভোগের পরিমাণ 1 একক, ধরা যাক একটা আপেল আমরা খাচ্ছি। তো প্রথম আপেলটির থেকে আমি উপযোগ পেলাম 3 টাকার সমান, এখানে প্রান্তিক উপযোগ হলো 3 টাকা। দ্বিতীয় একক ভোগ থেকে আমি একটু কম পরিমাণ উপযোগ পাবো, কারণ প্রথম দ্রব্যটি ভোগ করার পর ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা আমার কমে গেছে, এজন্য আমি একটু কম দিতে রাজি থাকবো। দ্বিতীয় এককের জন্য আমি 2 টাকা দিতে রাজি থাকবো। এক্ষেত্রে মোট উপযোগ হবে পূর্বের 3 যোগ 2 সমান 5, অর্থাৎ প্রান্তিক উপযোগের সমষ্টি করলে মোট উপযোগ পাওয়া যায়। তৃতীয় একক থেকে আমরা 1 টাকা সমান উপযোগ পাবো, তাহলে এখানে মোট উপযোগ হবে 5 যোগ 1
সমান 6। চতুর্থ একক থেকে ওই দ্রব্য খাওয়ার প্রতি আকাঙ্ক্ষা আমার একেবারে জিরোতে আসবে, এজন্য এখান থেকে আমি প্রান্তিক উপযোগ হবে 0, মোট উপযোগ যা ছিল তাই। এরপরেও যদি ভোক্তা ভোগকে বাড়াই বা আমি ভোগকে বাড়াই, তাহলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে এবং মোট উপযোগ হ্রাস পাবে। অর্থনীতিতে আমরা বিষয়গুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি, এখানে ঠিক তাই করতেছি। আমরা এখানে একটা চিত্র দেখাচ্ছি, এর উলম্ব অক্ষে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে ভোগের পরিমাণ পরিমাপ করা হয়েছে। আমরা গাণিতিক ছকে লক্ষ্য করতেছি, প্রথম একক থেকে আমি মোট উপযোগ পেয়েছি কত? 3 টাকার সমান। অর্থাৎ ভোগের পরিমাণ যখন 1 একক, তখন মোট উপযোগ হলো 3 টাকার সমান। ভোগের পরিমাণ বাড়ালে অর্থাৎ দ্বিতীয় একক ভোগে আমি মোট উপযোগ পাচ্ছি 5 টাকার সমান। দ্বিতীয় এককে মোট উপযোগ পাচ্ছি আমি 5 টাকার সমান, যা এরকম একটা মোটা বিন্দু দিয়ে আমরা দেখাতে পারি। তৃতীয় একক থেকে মোট উপযোগ পাবো 6 টাকার সমান এবং চতুর্থ একক থেকে পাবো 6 টাকার সমান। পঞ্চম একক থেকে পাবো আবার -1, মোট উপযোগ হবে 5। এভাবে আমরা 3 সূচক, 5 সূচক, 6 সূচক, 6 সূচক এবং 5 সূচক বিন্দুগুলিকে যুক্ত করলে যে রেখাটি পাই সেটা হলো মোট উপযোগ রেখা। অনুরূপভাবে আমরা প্রান্তিক উপযোগ রেখাটিও আঁকতে পারি। এখানে চিত্রে লক্ষ্য করো, ভোগের পরিমাণ যখন 1 একক, প্রান্তিক উপযোগ ছিল 3, এই 3 1 একক ভোগে 3। ভোগের পরিমাণ যখন 2 একক, তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 2 টাকার সমান, যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। ভোগের পরিমাণ যখন তৃতীয়, তখন প্রান্তিক উপযোগ 1, এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। ভোগের পরিমাণ যখন 4, তখন প্রান্তিক উপযোগ 0, এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। ভোগের পরিমাণ যখন 5 একক, তখন প্রান্তিক উপযোগ -1, যা এই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন 3, 2, 1, 0 এবং -1 এই বিন্দুগুলোকে যুক্ত করলে যে রেখাটি পাই সেটা হলো প্রান্তিক উপযোগ রেখা, যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তাহলে আমরা অধ্যাপক মার্শাল যে তত্ত্বটা দিয়েছেন যে কোনো দ্রব্য একটা নির্দিষ্ট সময়ে ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে ওই দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ ক্রমেই কমে যায়, সেটা আমরা গাণিতিক ছক এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম। এখন এই যে তথ্য দিলেন অধ্যাপক মার্শাল, এই তথ্যের কিন্তু তত্ত্বের কিছু ব্যতিক্রম আমরা লক্ষ্য করতে পারি, অর্থাৎ তত্ত্বটা সব ক্ষেত্রে কার্যকরী হয় না। যেমন প্রথম উনি অনুমিত শর্ত দিয়েছেন যে ভোক্তার আয়, রুচি এবং পছন্দ এটা কি থাকা লাগবে? স্থির থাকা লাগবে। এটা বাস্তবে কিন্তু এটা খরচ থাকে। দীর্ঘকালে ভোক্তার আয়, রুচি এবং পছন্দ অবশ্যই পরিবর্তিত হয়ে থাকে। সময়ের কথা বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। এখন যদি ভোক্তা কোনো একটি দ্রব্য আজ একটা খেলো, 1 সপ্তাহ পরে একটা খেলো, তাহলে কি হবে? দ্রব্য থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ হ্রাস পাবে না, বরং সেখানে বৃদ্ধি পাবে। তাহলে অধ্যাপক মার্শাল বোঝাতে চেয়েছেন যে একটা নির্দিষ্ট সময় ক্রমাগতভাবে ভোগ করতে হবে। এটার সময়ের ব্যবধান যদি হয়ে যায় তাহলে এই বিধিটি কার্যকরী হবে না। তৃতীয়ত আরেকটা ক্ষেত্রে এই বিধিটি কার্যকরী হবে না, যেমন যে দ্রব্যগুলো যদি একই গুণ সম্পন্ন না হয়ে থাকে, অর্থাৎ সমজাতীয় না হয়ে থাকে। যেমন ধরো একটি আম হলো টক এবং আকারে ছোট, এরূপ যদি হয়, ওই আমটি ভোক্তা যদি ভোগ করে তাহলে পরবর্তীতে আরেকটা আম যদি তাকে মিষ্ট, সুমিষ্ট এবং আকারে বড় দেওয়া হয়, তাহলে কিন্তু প্রথমটা খাওয়ার পর তার উপযোগ কমবে না, দ্বিতীয়টা খাওয়ার প্রতি তার আকাঙ্ক্ষা আরো বাড়বে, অর্থাৎ উপযোগ এখানে ক্রমবর্ধমান হবে বা বাড়বে। চতুর্থত ব্যতিক্রম আসতে পারে এরকম যে যে দ্রব্যটি ভোগ করছি সেই দ্রব্যের একক যদি অতি ক্ষুদ্র হয় তাহলে এই বিধিটি কার্যকরী হবে না। যেমন একটি জাম অতি ক্ষুদ্র একটি একক, একটি জাম খাওয়ার পর ভোক্তার
প্রান্তিক উপযোগ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেতে পারে। বিকল্প দ্রব্যের দাম, বিকল্প দ্রব্যের দাম যদি তোমার বৃদ্ধি পায়, যেমন ধর চা এবং কফি, এক্ষেত্রে যদি কফির দামটা বৃদ্ধি পায় তাহলে ভোক্তার চা 1 কাপ পান করার পরে তার কিন্তু উপযোগ আরও বৃদ্ধি পাবে যদি বিকল্প দ্রব্য অর্থাৎ কফির দামটা বৃদ্ধি পায়। অনুরূপভাবে যদি পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন হয় সেক্ষেত্রে এই বিধিটি কার্যকরী হবে না। যেমন কথার কথা যে তেলের দাম হ্রাস পেল, তাহলে এক্ষেত্রে পরিপূরক দ্রব্য কি গাড়ি, অর্থাৎ তেল ব্যবহার হবে কোথায়, গাড়িতে। গাড়ির পরিপূরক তেল বা তেলের পরিপূরক দ্রব্য হলো গাড়ি। গাড়ির দাম যদি তেলের দাম যদি হ্রাস পায় তাহলে গাড়ির চাহিদা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে ব্যক্তি গাড়ি ক্রয় বা গাড়ির উপযোগ তার না কমে বরং বৃদ্ধি পাবে। পরবর্তীতে আরেকটি ব্যতিক্রম লক্ষ্য করা যায়, সেটা হলো যে শৌখিন দ্রব্য। কোনো ব্যক্তির যদি কোনো কিছুর প্রতি শখ থাকে তাহলে ওই শৌখিন দ্রব্যটি একটি ভোগ করলে বা একটি ক্রয় করলে ওই দ্রব্যের প্রতি তার উপযোগ কমবে না বরং বাড়বে। যেমন কোনো ব্যক্তির যদি ডাক টিকিট ক্রয়ের শখ থাকে বা হবি থাকে তাহলে একটি ডাক টিকিট কেনার পরে দ্বিতীয়টি কেনার আকাঙ্ক্ষা তার কমবে না বরং আরও বাড়বে, যেহেতু এটা শৌখিন দ্রব্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি দেখলাম। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। তোমরা দেখো, যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে স্ক্রিনে আমার মোবাইল নাম্বার ও ইমেল নাম্বার দেওয়া আছে, এটা তোমরা যোগাযোগ করলে এটা সলভ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।